গুপি, 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 এই গুপি, আগে বাবু, কোথায় গেলি? এসে গেছি বাবু। কোথায় ছিলিস তুই? তুই এটা জানিস না যে প্রতিদিন রাতের খাবারের পরে আমি একটু চা খাই? হ্যাঁ বাবু, নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আয়। আরে মাঝে মাঝে তোমার কি হয়ে যায় বলো তো দীপক? তুমি তো জানো যে রেগে গেলে তোমাকে একদম ভালো লাগে না। দীপক, কাল সকালে ইগতপুরি যাওয়ার আমার কোনো মুড নেই। হেমা ডার্লিং, আমরা তো মুড তৈরি করতেই যাচ্ছি, তাই না? ওখানে যাওয়ার পরে নিশ্চয়ই মুড হয়ে যাবে। আরে বাস, খুব রোমান্টিক হচ্ছে যে। আরে এটাই তো বয়স রোমান্টিক হওয়ার। গুপি, গুপি, আগে মেম সাহেব। গুপি, চায়ের সাথে কিছু বিস্কুটও নিয়ে এসো। আগে মেম সাহেব। আরে দীপক, কি করছোটা কি? গুপি এসে যাবে এক্ষুনি, ছাড়ো। আরে তাহলে আসতে দাও। আরে তুমি আমার বিয়ে করাবো, আমি তো আর অন্য কারোর সঙ্গে কিছু করছি না। আরে এসো না, ছাড়ো না। আরে এসো না। গুপি, তোমার এলাচ দেওয়া চায়ের কোনো তুলনা নেই, আর তোমার মতো চা না আর কেউ বানাতে পারে না। এই শোন, এখন তুই তোর ঘরে যা। কালকে সকালে আমাদের তাড়াতাড়ি তুলে দিস, আমাদের 6টার সময় বেরোতে হবে। হ্যাঁ বাবু। যা। দীপক, হেমা, দীপক, দীপক, দীপক রেডি হয়েছে? না বাবু, এখনো ওনারা ঘুমোচ্ছেন। কি? আমাদের 6টায় ডেকে নিজেরা ঘুমোচ্ছে? দীপক, দীপক, কি হয়েছে? কিরকম পোড়া পোড়া গন্ধ আসছে, তাই না? আমিও পাচ্ছি। এসো তো দেখি। দীপক, নিখিল, স্যার। একবার ওই চাকর গুপিটাকে ডাকো। স্যার। গুপি, এদিকে এসো। শোনো, একটু ভেতরে চলো। স্যার। গুপি, কাল রাতে এখানে যখন আগুন লাগে তুমি কোথায় ছিলে? স্যার, আমার নিজের ঘরে তুমি ঘুমোচ্ছিলাম। ঘুমোচ্ছিলে? তোমার মালিক আর মেম সাহেব এখানে যন্ত্রণায় চিৎকার করছিল আর তুমি ঘুমাচ্ছিলে?
এত কি গাঢ় ঘুম তোমার যে এদের চিৎকারে অথবা ধোঁয়ার গন্ধেও ভাঙলো না? না স্যার, আমার ঘর তো ওই নিচে, ওখানে ধোঁয়া পৌঁছয়নি, তাই জন্যেই। কিন্তু চিৎকার তো শুনেছো নিশ্চয়ই? কানে তুলো গুজে ঘুমাচ্ছিলে নাকি? আরে না স্যার, কোনো চিৎকার শুনতে পাইনি। শুনতে পেলে তো বাবুকে বাঁচাতে আসতাম। আসলে কাল রাতে একটু লজ্জা হওয়া উচিত তোমার। যদি তুমি মদের নেশায় না থাকতে তাহলে হয়তো তোমার মালিক আর মেম সাহেব আজকে জীবিত থাকতো। আচ্ছা, কাল রাতে এখানে আর কে কে ছিল? না না, আর কেউ ছিল না স্যার, আমরা তিনজনই ছিলাম। শেষবার কখন দেখেছিলে তোমার সাহেব আর মেম সাহেবকে? রাত 10:30টার সময়। আসলে বাবু আর মেম সাহেবের চা খাওয়ার অভ্যেস ছিল তো, ঘুমানোর আগে চা খেতেন ওনারা, তাই চা দিতে এসেছিলাম, তখনই দেখেছিল। ওদের মধ্যে কি কথা হচ্ছিল? কিছু নিয়ে চিন্তা করছিল? না না, একদমই না। ওনারা তো হাসি ঠাট্টা করছিলেন, ওই নতুন স্বামী স্ত্রীরা যেরকম করে সেই রকমটা। আর মেম সাহেব তো আমার প্রশংসা করছিলেন, বলছিলেন এলাচ দেওয়া চা আমার মতো কেউ বানাতে পারে না। আমি কি আর জানতাম যে ওই চাটাই ওনাদের জীবনের শেষ চা হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, রুমের মধ্যে আগুন লাগলো কিন্তু খাট আর বিছানা ছাড়া এখানে আর কিচ্ছু পড়েনি। কিন্তু স্যার, ওরা দুজন যখন আগুনে পুড়ছিল, ওরা দুজন চুপচাপ শুয়েছিল। ওরা চিৎকার করলো না, কাউকে ডাকলো না, এখান থেকে পালালো না। স্যার, আবার এমন হয়নি তো যে প্রথমে দুজনকে মেরে বেডে শুয়ে দিয়ে তারপর আগুন লাগানো হয়েছে? আরে এটা তো ডক্টর সালুখাই বলবেন, ওদের মেরে শোয়ানো হয়েছিল নাকি শুইয়ে মারা হয়েছিল। এসো অভিজিৎ ভাই, তোমাদের আন্দাজ একদম ঠিক। এই দীপক আর হেমা একদমই সেই অবস্থায় ছিল না যাতে ওরা নিজেদের আগুন থেকে বাঁচাতে পারে। তার মানে দুজনেই আহত ছিল? না ফ্রেডি, মোটেই আহত ছিল না। কারণ না তো এদের দুজনের শরীরে কোথাও গুলির চিহ্ন আছে, না কোনো ধরনের ছুরির চিহ্ন, আর না তো অন্য কোনো ধরনের আঘাতের চিহ্ন। তাহলে এরা নিজেরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করলো না কেন? গ্যারি হ্যাথারের জন্য। গ্যারি হ্যাথার? সেটা কি ডক্টর? পূর্বে এটা এক বিশেষ ধরনের কেমিক্যাল যেটা বেশিরভাগ অ্যানাস্থেশিয়া বা অজ্ঞান করা ওষুধে মেশানো হয়। আর ওই গ্যারি হ্যাথার আমি এই দুজনের চায়ের মধ্যে পেয়েছি। ও, আগুন লাগার সময় এরা অজ্ঞান ছিল? একদম ঠিক। এই জন্যই ওরা না চেঁচাতে পেরেছে না পালাতে পেরেছে। হ্যাঁ, এসো বলছি। এই দেখো, টেবিল ল্যাম্পের এই তারটাকে শর্ট করা হয়েছে। যখনই টেবিল ল্যাম্পটা জ্বালানো হয়েছে এই তারটা ধীরে ধীরে গরম হতে শুরু করেছে, আর এত গরম হয়ে গেছিল যে হয়তো এখানে স্পার্ক হয়েছে, আর ওই স্পার্ক হওয়ার জন্য আগুন ধরে গেছে। ও, তাহলে আগুন এর থেকে লেগেছে? সেটা তো তোমরা খুঁজবে। আগুন যেভাবেই লাগুক না কেন ডক্টর সালুকে, বিষয়টা হচ্ছে দুজনের খুন হয়েছে। এটা একটা মার্ডার। খুনি এটা খুব ভালো করে জানতো যে ওরা রাতে শোবার আগে চা খায়, এই জন্য চায়ের মধ্যে ও অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দেয় আর দুজনকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর শর্ট সার্কিট হয় আর আগুন লেগে যায়। স্যার, বাড়ির কাজের লোক গুপি বলছিল রাত 10:30টায় চা দেবার পরে ও নিজের ঘরে চলে যায় ঘুমোতে। রাত্রিবেলা মেন গেট ওই বন্ধ করে আর সকালে ওই খুলেছে। তাহলে স্যার এসব কিছু গুপি করেনি তো? হতে পারে। আমার তো মনে হচ্ছে এই কাজটা একা গোপী কিছুতেই করতে পারে না, আরো কেউ আছে যারা এর সঙ্গে রয়েছে। প্রথমে একটা কাজ করা যাক, দীপক আর হেমা ওদের পুরো ডিটেলস বার করো, ওদের পুরো হিস্ট্রি। আগে হ্যাঁ, সব ডিটেলস আমার খুব তাড়াতাড়ি প্রয়োজন। থ্যাংক ইউ স্যার। এই ধরুন দীপকের ঠিকুজি গোষ্ঠী। ভেরি গুড।
বিগত 6 মাসে ওর উপর 2বার হামলা করা হয়েছিল, কিন্তু ভাগ্যের জোরে সে 2বারই বেঁচে গিয়েছিল। আর দুবারই যখন ওর উপর হামলা হয় তো মিটিং এর জন্য একা যাচ্ছিল। স্যার, যদি এটা কোনো বিজনেস রিলেটেড শত্রুতা হতো তাহলে তো ওকে দীপকের পার্টনার মনীষকেও টার্গেট বানাতে হতো, শুধু দীপককেই কেন? সেটাই তো আশ্চর্যের ব্যাপার স্যার। এই দীপক আর মনীষ সবসময় একসাথে যেত যে কোনো মিটিংয়ে, কিন্তু যেই দুদিন দীপকের উপর হামলা হয় 7ই মার্চ আর 14ই মেতে, সে দুদিন মনীষ ওর সাথে ছিল না। মনীষ কি করে সঙ্গে থাকবে? দীপকের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ হবে মনীষের। আর দীপকের বাড়িতে বিনা বাধায় কে যেতে আসতে পারে? মনীষ। দীপক শোয়ার আগে চা খেত, এই কথাটা কে জানতো? গোপী আর মনীষ। স্যার, দীপক আমার বিজনেস পার্টনারই শুধু নয়, আমার বন্ধুও ছিল। শুধু বন্ধুই নয়, ভাইও বলতে পারেন। যদি দীপককে এতই ভালোবাসতে তুমি, তাহলে ওকে খুন করালে কেন? কি বলছেন কি আপনি? আমি দীপককে খুন করাবো কেন? 7ই মার্চ আর 14ই মে যখন দীপক মিটিং করতে যাচ্ছিল তখন ওর ওপর প্রাণঘাতী হামলা হয়। হয়েছিল না হয়নি? হ্যাঁ, হয়েছিল। আর দীপকের সাথে তুমি সবকটা মিটিংয়ে যেতে। হ্যাঁ। তাহলে এই দুটো মিটিংয়ে তুমি দীপকের সাথে গেলে না কেন? হয়তো আমার ভাগ্যটা ভালো ছিল। তোমার ভাগ্য ভালো ছিল না, বরং এই দুটো হামলাই তুমি করিয়েছো। আরে স্যার, আমি এসব কেন করতে যাব? কারণ দীপক মারা যাওয়ার পর সবথেকে বেশি লাভটা তোমার হতো। কি? এই পুরো ব্যবসাটার অধিকারী হতে তুমি, আর তুমি একাই মালিক হয়ে যেতে। সে তো দীপক যদি না মরতো তাহলেও আমি মালিক হতাম। তার মানে? দেখুন, দীপক আর এই বিজনেস করতে চাইছিল না, আর ওই বিজনেস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। কেন? আসুন আমার সঙ্গে। দীপক বিজনেস এসবের জন্য ছাড়ছিল। এ তো হুমকি দেওয়া চিঠি। কে পাঠাতো এই চিঠিগুলো? ঠিক জানি না স্যার। কোনো গুন্ডা আছে যে প্রতি মাসে আমাদের কাছে 5 লাখ টাকা করে চাইতো, আর বলতো যে যদি 5 লাখ টাকা না দাও 5 লাখ টুকরো করে দেবো। তুমি পুলিশে রিপোর্ট করনি? না স্যার, আসলে দীপক এসবের পরোয়া করতো না, আর ও সবসময় এই দাদাগিরির বিরুদ্ধে ছিল, আর আমাকে ও টাকা দিতে বারণ করতো। এই চিঠিগুলো কি করে আসতো? কখনো গাড়ির কাছে আটকে রেখে যেত, আবার কখনো অফিসের দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিত। আরে বাবু, আপনারা এসব কি বলছেন? আমি বাবুর চায়ের মধ্যে কেন ঘুমের ওষুধ মেশাতে যাব? যাতে দীপক আর হেমা অজ্ঞান হয়ে থাকে, রুমের মধ্যে লাগা আগুন থেকে নিজেদের বাঁচাতে না পারে। এত খারাপ কাজ আমি স্বপ্নেও কখনো ভাবতে পারি না। বাবুর সাথে এরকম নিমক হারামি করার আগে আমি নিজেই মরে যেতাম। কি ভেবেছেন কি আপনারা? দেখ, এইসব কথা না বইয়ের মধ্যেই ভালো লাগে, আর সত্যি তো এটাই। মাত্র কিছু টাকার বিনিময়ে তুই নিজেকে বিক্রি করে দিয়েছিস। তুই তোর সাহেব আর মেম সাহেবকে খুন আরে করেছিস। মিথ্যে, এসব মিথ্যে কে বলছেন। দিয়েছিল তোকে টাকা এসব কাজ করার জন্য? বল। কেউ দেয়নি বাবু। তাহলে তুই চায় নেশার জিনিস কেন মিশিয়েছিলিস? হ্যাঁ, ল্যাম্পের তারে কারসাজি করেছিস কেন তুই? বল, শর্ট সার্কিট কেন করিয়েছিলিস? ওই ল্যাম্পটাকে আমি কেন ছুতে যাব? আমি ওর মধ্যে কি গড়বড় করতে পারি? আমি তো ওই বাথরুমে যেটা দিয়ে জল গরম করে সেটাও চালাতে পারি না, তাহলে এতে কি গড়বড় করব? এই বাড়িতে শুধু 3 জন থাকে, দীপক, হেমা আর তুমি। এদের মধ্যে 2 জন মারা গেছে, বাকি রইলে তুমি। না না, কালকে আর একজন এসেছিল। ওই হয়তো ওই ল্যাম্পটাতে কিছু করেছে, ওই গন্ডগোল করেছে। কে এসেছিল? ওই ইলেকট্রিকের দোকানে থাকে না, ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান। কটার সময় এসেছিল ও? বাবু 7:30টার সময়। কি জন্য এসেছিল? ও বলেছিল যে হ্যাঁ, বাবুর ঘরে এসি ঠিক করতে হবে। আচ্ছা, তুই ডেকেছিলি ওকে? না, আমি ডাকিনি। তবে কে ডেকেছিল ওকে? বাবু ডেকেছিলেন হয়তো। তুই ওকে এখান থেকে বেরোতে দেখেছিলিস? না বাবু, তখন আমি রান্নাঘরে ছিলাম, কখন চলে গেছে টেরও পাইনি। এর মানে এটাই দাঁড়ালো যে ও এই বাড়িতেই কোথাও একটা লুকিয়েছিল। হ্যাঁ, আর ওই সুযোগ বুঝে চায়ে নেশা জিনিসটা মিশিয়েছিল, আর ওই ল্যাম্পটার শর্ট সার্কিটও করিয়েছিল। পেয়েছি 59 গীতামার্গ বলবন্তনগর। হ্যাঁ স্যার,
এই অ্যাড্রেসে কালকে আমাদের এক ইলেকট্রিশিয়ান গোপাল গিয়েছিল, গোপালকে ডাকুন। কিন্তু ও তো আজকে কাজে আসেনি স্যার। তাহলে ফোন করে তাড়াতাড়ি ডাকুন ওকে, জরুরি কথা আছে। স্যার সকাল থেকে আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু ওর ফোন তো সুইচ অফ বলছে। মনে হয় বেচারার শরীরটা ভালো নেই। বেচারা? কোনো বেচারা টেচারা নয়, ও দুটো খুন করেছে ও। কি খুন? স্যার 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 স্যার, আমি তো 3 দিন আগে ওকে কাজে রেখেছিলাম স্যার, এর জন্য আমি ফেঁসে যাব না তো? প্রার্থনা করো যেন গোপাল ধরা পড়ে, না হলে তুমিও ফাঁসতে পারো। আচ্ছা, গোপালের এখানে কোনো ফটো টটো আছে? বাহ, কোনো ফটো ছাড়া, আই কার্ড ছাড়া যে কাউকে তুমি এমনি কাজে রেখে দিলে? না না স্যার, আমি তো আইডি কার্ড চেয়েছিলাম। ও বলেছিল গ্রামে ফেলে এসেছি, সামনের সপ্তাহে ওর ভাই আসলে নিয়ে আসবে। ওর মুখটা তো মনে আছে তোমার? হ্যাঁ স্যার, খুব ভালো করে। ওর স্কেচ বানাবে আমাদের জন্য। জানতে হবে যে এই গোপাল কোথায় কোথায় শর্ট সার্কিট করিয়ে বেড়াচ্ছে। স্যার, ওই ইলেকট্রিশিয়ান বেশ লম্বা চড়া প্ল্যান করেছিল দীপক আর হেমাকে মারার জন্য। শুধুমাত্র ওদের ল্যাম্পের তারেই কারসাজি করেনি, বরং ওদের চায় ঘুমের ওষুধও মিশিয়ে দিয়েছিল। আমি নিশ্চিত বলতে পারি এসি ঠিক করে দেওয়ার পরেও ও ওই বাড়ি থেকে যায়নি, ওখানে কোথাও লুকিয়ে বসেছিল। সেই সময়টার জন্য অপেক্ষা করছিল যে কখন ওরা ফিরে আসবেন, আর তখন ও ওদের চায় অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দেবে। কিন্তু এ কথাটা তো শুধু দীপকের চাকর গুপিই জানতো একমাত্র, যে ওদের দুজনের রাতে চা খাওয়ার অভ্যেস ছিল। স্যার আমার তো মনে হয় এই গুপি ও ষড়যন্ত্রের সাথে যুক্ত, কারণ ভেতরের কারো সাহায্য ছাড়া এই অপরাধটা করা একটু কঠিন স্যার। অপরাধ কোনো ভেতরের লোকই করেছে নাকি বাইরের কারোর সাহায্য নিয়ে করা হয়েছে, সেটা তো স্কেচটা শনাক্ত হলে তবেই বোঝা যাবে। হ্যাঁ শ্রেয়া, আচ্ছা ওই ইলেকট্রিশিয়ানের স্কেচ আছে আমাদের ক্রিমিনাল রেকর্ডসে। কি নাম ওর? ওকে শ্রেয়া, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে স্যার, ওই ইলেকট্রিশিয়ান গোপাল তনুজ নামের একজন পুরনো দাগি আসামি। তনুজ? আর ওই হুমকি দেওয়া চিঠিগুলো, তার ব্যাপারে কিছু জানা গেল? হ্যাঁ স্যার, ওর ওপর থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টস থেকে জানা গেছে ওটা রঙ্গা নামের কোনো অপরাধীর। আর এই রঙ্গারও পুরনো রেকর্ড আছে, বিল্ডার্স, বিজনেসম্যান এদেরকে হুমকি দিয়ে টাকা আদায় করে। তার মানে এই তনুজ রঙ্গার হয়েই কাজ করে। আর স্যার, রঙ্গা হয়তো ওদের এর জন্যই খুন করিয়েছে। হতে পারে দীপক ওদের টাকা দেব না বলে দিয়েছিলেন। কিন্তু স্যার এই রঙ্গাকে আমরা ধরবো কি করে, কারণ আমাদের কাছে ওর কোনো ঠিকানাও নেই। নিখিল, ইঁদুরকে গর্ত থেকে বাইরে বের করার সবচেয়ে ভালো উপায় কি জানো কি? কি স্যার? ইঁদুরের গর্তের বাইরে রুটির টুকরো ফেলে রাখো আর নিশ্চিন্তে বসে মজা দেখতে থাকো। আর এই রঙ্গা বলে ইঁদুরটাকে বাইরে বের করার জন্য রুটির টুকরো ছুঁড়বে মনীষ, দীপকের পার্টনার মনীষ। ভালোই হয়েছে যে তুই একাই এসেছিস। তোর মাথার উপরে এখন রঙ্গার হাত রয়েছে, তোর এখন আর কেউ কোনো ক্ষতিই করতে পারবে না। পুরো টাকাটা নিয়ে এসেছিস? হ্যাঁ, পুরো টাকা আছে, চাইলে গুনে নিতে পারেন। আমার ক্লায়েন্টের উপরে আমার পুরো ভরসা আছে। আমি জানি তুই কম টাকা দেওয়ার ভুলটা কখনোই করবি না। আজ একটা কাজ কর, গাড়ি থেকে নাম, ব্রিফ কেসটা রাস্তার উপরে রাখ আর চলে যা। ঠিক আছে।
বাইরে বেরো। সিআইডি ধোকা দিয়েছে আমাকে, ছাড়বো না ওকে আমি। সিআইডির সামনে হুমকি দিচ্ছিস? বিনীত, গাড়ি থেকে ব্যাগটা বের করো। ছেড়ে দে আমাকে। রঙ্গা নাম আমার, রঙ্গা। আমার নাম শুনে সবাই শুকনো পাতার মতন কাঁপে। আর আমার নাম দয়া। আমার নাম শুনলে অপরাধীরা শুকিয়ে পাতা হয়ে যায়। স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার আপনি সিংহ আর আমি একটা নেংটি ইঁদুর, আপনার সাথে আমার তুলনা হয়। দীপককে কেন মেরেছিস? দীপককে আমি মারিনি স্যার। আমি কেন দীপককে মারতে যাব স্যার? কারণ ও তোমাকে টাকা দিতে অস্বীকার করে। ওর মরার পরেও কি আমি টাকা পেয়েছি নাকি? স্যার, স্যার আমি একদম ছোটখাটো গুন্ডা একটা। ওই ছোটখাটো হুমকি দিয়ে টাকা নিয়ে আর কি। খুন করার কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। একদম মিথ্যে বলবি না। তুই জানতিস যে দীপককে মারলে বাকি বিজনেসম্যানদের মনে তোর নামে ভয় তৈরি হয়ে যাবে। তাই তোর সাথী তনুজকে তুই পাঠিয়েছিলিস ইলেকট্রিশিয়ান সাজিয়ে। ভেবে চিন্তে লম্বা চওড়া প্ল্যানিং করেছিলিস তুই খুন করতে, তাই না? কিন্তু স্যার ও তো আমার সঙ্গে এখন আর কাজই করে না। 1 মাসের উপরে হয়ে গেল ও আমার গ্যাং ছেড়ে দিয়েছে। তাহলে এই তনুজ কার সাথে কাজ করে? আমি তো জানি না স্যার। হ্যাঁ, ও আমাকে বলেছিল যে ও একটা নিজেই গ্যাং তৈরি করবে। তাহলে এই দীপকের মৃত্যুর পেছনে এই তনুজের গ্যাংয়ের হাত নেই তো? স্যার, আপনি কখনো কবাডি খেলেছেন? কবাডি? কবাডি? হ্যাঁ, কলেজে যখন ছিলাম তখন তো খুবই খেলতাম। কিন্তু এটা কেন জিজ্ঞাসা করছো তুমি? কি কোনো ম্যাচ ট্যাচ হবে নাকি? আরে না না স্যার, আসলে ব্যাপারটা হয়েছে কি, তনুজের ব্যাপারটা নিয়ে আমার মাথার মধ্যে কিছু প্রশ্ন নিজেদের মধ্যে কবাডি কবাডি খেলছে। আর যতক্ষণ পর্যন্ত সেই সব প্রশ্নের উত্তর আমি না পাচ্ছি ততক্ষণ আমার দম আটকে রয়েছে। আচ্ছা, বলো এবার কোন প্রশ্ন তোমার পেটের মধ্যে ঘুরপাক খাচ্ছে? প্রথম প্রশ্নটা হলো এই যে, তনুজ যদি রঙ্গার গ্যাংয়ে এখন আর নাই থেকে থাকে তাহলে এই অপরাধ সে করলো কেন? না তো দীপকের বাড়ি থেকে কোনো টাকা চুরি গেছে, আর না তো দীপকের সাথে ওর কোনো পুরনো শত্রুতা ছিল। শত্রুতা তনুজের নয় ফ্রেডি, অন্য কারো ছিল। কেউ তো আছে যার দীপকের মৃত্যুতে খুব বড় লাভ হতে চলেছে, সেই এসব করিয়েছে। স্যার, স্যার একটা অদ্ভুত বিষয় জানা গেছে। হ্যাঁ, কি কথা? স্যার পরশু হাইওয়ে নাম্বার 47-এ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নরেশ নামে কারুর, আর ওতেও হাজব্যান্ড আর ওয়াইফ দুজনেই পুড়ে মারা গেছে। আচ্ছা, ওর এই কেসের সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ স্যার, 4টে জিনিস এক এই দুটো কেসে। প্রথমত, নরেশের ও দীপকের মতন নতুন বিয়ে হয়েছিল। দ্বিতীয়ত, নরেশ আর ওর স্ত্রী দুজনেই আগুন থেকে নিজেদের বাঁচাবার চেষ্টা করেনি। আর তৃতীয়টা হলো স্যার, এদের দুজনের শরীর থেকেও সেই একই গ্যারি হাতের নামে কেমিক্যাল পাওয়া গেছে, যা মানুষকে অজ্ঞান করে দেয়। আর চতুর্থটা সব থেকে গুরুত্বপূর্ণ, নরেশ ও দীপকের মতন ধনী সাকসেসফুল বিল্ডার ছিল। বিল্ডার? হ্যাঁ। এই লোকটা কে যে শুধু বিল্ডারদেরকেই তার লক্ষ্য বানাচ্ছে? এই নরেশ আর ওর স্ত্রীর বডিগুলো কোথায়? স্যার ওদের দুজনের বডি পুলিশ মর্গে আছে। একটা কাজ করো, বডিগুলোকে ফরেন্সিক ল্যাবে পৌঁছাও। স্যার। নরেশ কুমার, এর বাড়ির লোকেদের সাথেও কথা বলতে হবে। আমরা তো কিছুই বুঝতে পারছি না স্যার, খুনি কে হতে পারে? আমার ছেলের তো কারুর সাথে শত্রুতা ছিল না, কারুর সাথে নয়। আর আপনাদের বৌমা প্রীতির? ও তো এখানে কাউকে সেরকম চিনতো না ভালো করে, ও তো ক্যানাডাতেই বড় হয়েছিল। তাহলে কি ও বিয়ের পরে এখানেই থাকারই সিদ্ধান্ত নিয়েছিল? না, বরং নরেশ নিজের বিজনেস ছেড়ে প্রীতির সঙ্গে ক্যানাডায় গিয়ে সেটেল হওয়ার প্ল্যান বানিয়েছিল। তার মানে নরেশও নিজের ব্যবসাটা ছাড়তে চাইছিল, একদম দীপকের মতো। আচ্ছা, এই নরেশ নিজের বিজনেস ছাড়তে চাইছিল কেন, কিছু জানেন আপনারা? ও আমাদের সাথে বিজনেসের কথা শেয়ার করতো না। ও কি গত কয়েকদিন ধরে খুব দুশ্চিন্তায় ছিল, বা ওকে কি কেউ হুমকি দিচ্ছিল? হুমকির ব্যাপারে তো জানি না, কিন্তু ও কুলভূষণের জন্য খুব চিন্তায় ছিল। কুলভূষণের জন্য?
কুলভূষণটা কে? সেই এজেন্ট যার আমার ছেলের কানাডা যাওয়ার জন্য ভিসা করে দেওয়ার কথা ছিল। ওর লক্ষাধিক টাকা নিয়েছিল, কিন্তু ভিসা করাতে পারিনি। এই ভিসাটা যে ওরা দিতে পারলো না, তারপর কি টাকাটা ফেরত দিয়েছে? একদম নয়, বরং উল্টে হুমকি দিচ্ছিল। বলেছিল যে যদি তোমরা নিজেদের ভালো চাও তো টাকার কথা ভুলে যাও। তাহলে আপনাদের পুলিশকে সেটা জানানো উচিত ছিল, তাই না? নিতে তো চেয়েছিলাম, কিন্তু ভয় পাচ্ছিলাম যে বৌমা না ভেসে যায়। কিন্তু আপনাদের বৌমা কি করে ফাঁসতে পারে? কারণ প্রীতি নরেশের সঙ্গে কুলভূষণের পরিচয় করিয়েছিল। আপনাদের বৌমা প্রীতি? তাহলে কি প্রীতি কুলভূষণকে আগে থেকেই চিনতো? প্রীতি কুলভূষণকে খুব ভালোভাবে চিনতো, অনেক আগে থেকে। আর আর ও বলেছিল যে ওর ফ্যামিলির ভিসা করাতে কুলভূষণই ওকে সাহায্য করেছিল। আমরা আপনাদের ছেলে আর বৌমার ছবি দেখতে পারি? ওটা অন্য বাড়িতে আছে স্যার। আমার ছেলে নরেশ মারা যাওয়ার পরে ওই বাড়িতে আমার আর মন বসতো না স্যার, এই জন্য আমরা এখানে চলে এসেছিলাম। কিন্তু তবুও স্যার, আজ সন্ধ্যের মধ্যে আপনাদের কাছে ফটো পাঠিয়ে দেবো। থ্যাঙ্কস। মনে হচ্ছে আমাদেরও কানাডার ভিসা নিতে হবে এই কুলভূষণের থেকে। সাবধানে সাবধানে করো। আচ্ছা দাদা, এখানকার মালিক কে? মালিক? সে তো আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে আপনিই কুলভূষণ? কুলভূষণ আমার ভাড়াটে ছিল ম্যাডাম, আজই দোকান খালি করে চলে গেছে। কুলভূষণ চলে গেছে? আরে ও নিজে চলে যাবে কেন? আমি ওকে তাড়িয়ে দিয়েছি। অনেক অভিযোগ ছিল ওর নামে। ও ভালো মানুষের ছদ্মবেশে অনেক বেআইনি কাজকর্ম করে। আরে দাদা, সাবধানে ওটা খুলুন, নাহলে এসে আবার বলবে আমার ছবিটা নষ্ট করে দিয়েছে। আচ্ছা, আপনি এটা বলুন যে আপনার কাছে ওর ছবি আছে? ফটো তো আমার কাছে আছে, কিন্তু আপনাকে আমি কেন দেখাবো? কেন? দেখুন, আমরা সিআইডি অফিসার, আর আমাদের সন্দেহ যে কুলভূষণ দীপক নামের বিল্ডারের খুনের সঙ্গে জড়িত। ও, ওই দীপক কুমার যে দুদিন আগে নিজের বাড়িতে পুড়ে মরেছে? আগে হ্যাঁ, আমরা ওনারই কথা বলছি। এক মিনিট। এই যে এটা সেই এগ্রিমেন্ট যার উপর ভর করে আমি দোকানটা ভাড়া দিয়েছিলাম। ওকে দিয়ে সিগনেচার করাতে এসেছিলাম। ওর ফটো এখানেই আছে, দেখুন। ও, তাহলে এ হলো কুলভূষণ। স্যার, মনে হয় যে দীপকও কুলভূষণের খপ্পরে পড়ে গিয়েছিল বিদেশ যাওয়ার লালসায়। এবার এই দীপকের পরিবারের লোকেরাই বলবে ওই কুলভূষণের ইতিহাস। আপনারা ঠিক বলছেন স্যার। এই লোকটাই সেই এজেন্ট ছিল যে দীপককে ভিসা দেবে বলেছিল। দেবে বলেছিল, কিন্তু ভিসাটা দেয়নি। না, দেয়নি। পুরো টাকাও নিয়ে নিয়েছিল। যখনই আমরা ফোন করতাম শুধু বলতো আজ দেব, কাল দেব, এই বলেই আমাদের এড়িয়ে যাচ্ছিল। দীপক তো বলেই দিয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে ভিসা বানিয়ে দিয়ে দেবে, তা নাহলে টাকা ফেরত দিয়ে দেবে, না হলে আমরা পুলিশে কমপ্লেন করব। তারপর কি হলো? আমরা আমাদের ছেলেকে হারালাম। আচ্ছা, দীপককে কেউ হুমকি দেওয়া চিঠি দিত, সে ব্যাপারে জানেন কিছু আপনারা? দীপক তো এই ব্যাপারে কিছু বলেনি আমাদের। আচ্ছা, ওই কুলভূষণকে কি করে চিনলেন? আমরা চিনতাম না, আমাদের বৌমা হেমা ভালো করে চিনতো, ওই আলাপ করিয়ে দিয়েছিল। কিন্তু হেমা তো বিদেশে বড় হয়েছে, তাহলে ও কুলভূষণকে কিভাবে চিনলো? আমরা জানি না। নরেশকে কুলভূষণের সঙ্গে পরিচয় করিয়েছিল ওর ওয়াইফ প্রীতি, আর দীপকের ক্ষেত্রে সেটা ওর স্ত্রী হেমা। আর স্যার, হেমা আর প্রীতি দুজনেই খুব ভালো করে কুলভূষণকে চিনতো, বিদেশে বড় হওয়া সত্ত্বেও। মনে হচ্ছে এই প্রীতি আর হেমা, এদের দুজনের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। স্যার, হ্যাঁ বলো। স্যার, এই কুলভূষণ আসলে কুলভূষণ নয়, এর আসল নাম রণদীপ। রণদীপ? ও, এ তো পুরনো পাপি মনে হচ্ছে। ওর উপর অনেকগুলো 420 কেস ঝুলছে। হ্যাঁ স্যার, বেশিরভাগ গন্ডগোলীয় লোককে বিদেশে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে করেছে,
আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এইসব জায়গার পার্মানেন্ট ভিসা দেওয়ার মিথ্যে কথা বলে এই লোকেদের কাছ থেকে লক্ষাধিক টাকা আর নিয়েছে। ওর শেষ দুটো শিকার ছিল দীপক আর নরেশ। কিন্তু স্যার, এই রণদীপ তো নিশ্চয়ই অনেকগুলো লোককেই চুনা লাগিয়েছে। তাহলে এ শুধুমাত্র দীপক আর নরেশের প্রাণ নিল কেন? মনে হয় ওরা দুজন রণদীপের আসল পরিচয় জানতে পেরে গিয়েছিল। এই জন্য রণদীপ তনুজের সাহায্যে দুজনকে রাস্তা থেকে সরিয়ে দিল। স্যার স্যার এতে তো লেখা আছে যে এই লোকটা নাকি বিয়েও করাতো। বড়লোক বাড়ির ছেলের জন্য এনআরআই পাত্রীরও ব্যবস্থা করত। আচ্ছা, এনআরআই বিয়ে? এটা রণদীপের আরেকটা খেলা হতে পারে, লোকজনকে ফাঁসানোর। স্যার, মনে হচ্ছে এই রণদীপ সেই সমস্ত লোকদেরই নিজের জালে ফাঁসাতো যারা হয় বিদেশে যাওয়ার নেশায় বুঁদ হয়ে আছে, অথবা বিদেশে বসবাসকারী ভারতীয়দের বিয়ে করতে চায়। হ্যাঁ, কিন্তু হেমা রণদীপের এত প্রশংসা করছিল কেন? দীপকের মা বাবা বলছিল না যে কুলভূষণ হেমাকে বহু দিন ধরে চিনত? কিন্তু স্যার দীপকের বাবা মা তো এটাও বলছিলেন যে হেমা অস্ট্রেলিয়ায় বড় হয়েছে। তাহলে ওরা ইন্ডিয়ায় থাকা এই 420 রণদীপের সঙ্গে কি করে আলাপ হলো? আর নরেশের মা বাবা তো বলছিল যে ওনাদের বৌমা প্রীতি অনেক দিন ধরে কুলভূষণকে চিনত। স্যার, এই রণদীপ তার মানে প্রথমে হেমা আর প্রীতিকে নিজের জালে ফাঁসিয়েছিল, আর তারপর ওদের সূত্র ধরে দীপক আর নরেশকে নিজের শিকার বানায়। নরেশের বাবার এমএমএস, আমরা ওনার থেকে প্রীতির ছবি চেয়েছিলাম না, সেটাই হয়তো এসেছে। হ্যাঁ স্যার, এটা এটা প্রীতি নাকি? স্যার স্যার এ তো হেমা। এ তার মানে হেমা আর প্রীতি দুজন একই? এটা আবার কি ব্যাপার? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। এবার তো মনে হচ্ছে ফটোটার মধ্যেই আপনি ঢুকে যাবেন। এত মন দিয়ে দেখার কি আছে? হেমার চোখ। তো তাহলে চোখের মধ্যে কিছু পেলেন? খুঁজছি অভিজিৎ। আমি এইটা জানার চেষ্টা করছি যে হেমার হেড্রোক্রমিক ইডিওসাইসিলিয়া নামের অসুখটা ছিল কিনা, বুঝেছো? হেট্রোক্রোমিক এরিডোসাইসিলিয়া, সেটা আবার কি ডক্টর? এটা চোখের এমন একটা অসুখ যেটা সময় মতো চিকিৎসা না করালে দৃষ্টিশক্তি আস্তে আস্তে চলে যায়। আরে বাপরে, এ তো তাহলে দেখছি একেবারে সাংঘাতিক রোগ। মানে হেমা আর প্রীতির এই অসুখটা ছিল? অভিজিৎ, এই দুটো লাশেরই রক্তের মধ্যে অসুখের লক্ষণটা তো আমি পেয়েছি, কিন্তু এই হেমার চোখের মধ্যে আমি কিন্তু অসুখটার কোনো লক্ষণ দেখতে পাইনি। এর মানেটা হচ্ছে এই দুটো লাশের মধ্যে হেমা নেই? না, হেমার জায়গায় অন্য কাউকে নিয়ে এসে জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্যার, যদি হেমা জীবিত থাকে তাহলে সে কোথায় আছে? আর এই লাশগুলোর মধ্যে হেমা না থাকলে এগুলো কাদের লাশ? সব হাসপাতাল থেকে সেই সমস্ত রোগীদের বার করো যাদের চোখে এরকম রোগ ছিল। তারপর দেখছি তাদের মধ্যে কে কে নিখোঁজ রয়েছে। কিন্তু আপনাদের এই হাইড্রোপমিক এরিডোসাইসিলিয়ার পেশেন্টের লিস্ট চাই কেন? কেস সলভ করার জন্য। আমরা সিআইডি অফিসার। ও, 1 মিনিট। খুব রেয়ার অসুখ এটা স্যার, খুব কম মানুষের এটা হয়। এই হলো সেই পেশেন্টদের নাম।
এ তো অন্তত 50 জনের নাম হবে। সে একটা কাজ করো, মিসিং পার্সনস ব্যুরোর লিস্ট বার করো আর দেখো এই পেশেন্টদের মধ্যে কেউ আছে কি। স্যার স্যার আভার নাম এখানে আছে। স্যার গৌরীরও আছে। একজনের বয়স 24 আর আরেকজনের 26। এই দেখো, দুজনেরই হাইট 5 ফুট 3 ইঞ্চি, ঠিক হেমার মতো। আর এদের দূর থেকে দেখে কেউ বলতেই পারবে না যে হেমা না। স্যার তার মানে হিমার জায়গায় এদের দুজনের লাশ রাখা হয়েছে। লাশ? আগে হ্যাঁ, লাশ। আমাদের সন্দেহ হচ্ছে যে আভা আর গৌরী দুজনকেই খুন করা হয়েছে। এটা তো খুব খারাপ হয়েছে স্যার। ভগবান এই দুটো সরল মেয়ের সাথে এরকমটা কিভাবে করতে পারলেন? এই দুজনের তো নিজেদের ট্রিটমেন্টের জন্য বিদেশে যাওয়ার কথা ছিল। বিদেশ যাওয়ার কথা ছিল? হ্যাঁ। ও, এবার বুঝতে পারলাম। তার মানে হলো এই দুটো মেয়ে কুলভূষণের সাথে দেখা করতে গেছিল ভিসার জন্য। আর যখনই কুলভূষণ এটা দেখলো যে দুটো মেয়েকেই একেবারে হেমার মতো দেখতে, ওদের খেলা ও শেষ করে দিল। সে একটা কাজ করো, দেখো তো এই লিস্টটার মধ্যে কারোর প্রোফাইল ম্যাচ করছে কিনা। স্যার 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 আছে। এই পুনম এর প্রোফাইলটা হেমার প্রোফাইলের সঙ্গে ম্যাচ করছে। ও, তার মানে হলো পুনমেরও এবার বিপদ আছে। স্যার এই হলো বাংলো নাম্বার 23। পুনম এখানেই থাকে। ছেড়ে দাও আমাকে। এই, চল, একদম নাটক করবি না। চল 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 বলছি, চল। এই, চল 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 বলছি, ওঠ, চল চল চল, গাড়িতে ওঠ। না আমি করতে কিন্তু রণদীপ আর তনুজ দেখছি। স্যারেরা তো পুনমকে জোর করে নিয়ে যাচ্ছে। এই, দরজাটা খোল। মনে হয় আরেকটা কোনো বড় লোককে মারার প্ল্যান আছে। এই, চল ভিতরে গিয়ে বস। এই, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর, সিআইডি না এখানে চলে আসে। এসে পড়বে নয়, এসে পড়েছে। বিনীত, কভার করো আমাকে। ইয়েস স্যার। তুমি ঠিক আছো তো? ম্যাডাম হেমা আমার ভাইজি, ও বেছে বেছে বড় লোকেদের ফাঁসিয়ে বিয়ে করে, আর আমি ওদের ভিসার লোভ দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নি। আর যখন তোরা বুঝতে পারলি যে এই মুরগি আর সোনার ডিম দেবে না, তখন তোরা দুটো করে খুন করে দিলি। এক তো ওই ছেলেটা, আর ওই সব নির্দোষ মেয়েগুলোকে যাদের চোখের অসুখ আছে। হ্যাঁ, এসব তো রণদীপের প্ল্যান ছিল। আমি তো শুধু সুপারি নিয়ে খুন করি স্যার। তোমাদের পরবর্তী শিকারটা কে? হ্যাঁ, বল এবার কার পালা ছিল? স্যার, গৌরবের। গৌরবকে? বিখ্যাত বিজনেসম্যান গৌরব বিক্রান্ত। ও এখন হেমাকে বিয়ে করছে। কোথায় হচ্ছে বিয়েটা? বল
বল বিয়েটা কোথায়? যে মুহূর্তটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, আজ সেই সময় এসেছে। তুমি জানো, তোমার সাথে বিয়ে করাটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভুল। ভুল? সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ব্রাজিল যাওয়ার, তাই না গৌরব? গৌরব ব্রাজিল যাক বা না যাক, তুমি নিশ্চয়ই যাবে জেলে। জেল? আপনারা আমার স্ত্রীকে জেলে ঢোকাবেন? শুধু জেলেই ঢোকাবো না, বরং আপনার স্ত্রীকে সম্মানের সাথে আমরা ফাঁসিতেও ঝোলাবো। মনীষা, এরা কি যাতা বলছে? মনীষা নয়, হেমা ওরফে প্রীতি। কি আরো অনেক নাম আছে না তোমার? যেতে দাও আমাকে, এই না হলে 5 সেকেন্ডের মধ্যে গুলি করে এর খুলি উড়িয়ে দেব। মনীষা, এই কি করছো তুমি? তুমি আমার দিকে বন্দুক তাক করেছো, নিজের স্বামীকে গুলি করবে? সরি গৌরব, এমনিতেও তোমার আয়ু খুব কমই ছিল, কিন্তু সিআইডি এসে পড়াতে সেটা আরো কমে গেল। 1 2 3 4 যেতে দাও আমাকে। যেতে দেব? আমরা জেনে শুনেই এরকম পরিবার খুঁজতাম, যারা এনারাই বউ খুঁজতো। আর তারপর ওই পরিবারের বিশ্বাস অর্জন করে ওদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে তুমি। আমি আমার কাকাকে কুলভূষণ পরিচয় দিয়ে আমার শ্বশুর বাড়ির সাথে আলাপ করাতাম, আর নিজে খুব ভালো বউ হওয়ার নাটক করতাম। বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কের ভুল ব্যবহার করে তুমি বড়ই ভয়ঙ্কর অপরাধ করেছো। তোমার তো ফাঁসি হবেই।